মাই ডিয়ার স্টুডেন্টস, ছায়া স্মার্ট ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমি কৌশিক স্যার তোমাদের সাথে জীবন বিজ্ঞান নিয়ে আলোচনা করব। আর আজকের এই স্মার্ট ক্লাসে আমরা আলোচনা করব নবম শ্রেণীর জীবন বিজ্ঞান সিলেবাসের পঞ্চম অধ্যায় পরিবেশ ও তার সম্পদ। এই অধ্যায়ের একটা বিষয় বাস্তুতন্ত্রের কার্যগত বৈশিষ্ট্য, এই সম্পর্কিত আমরা আলোচনা করব। ক্লাস অ্যাটেন্ড করব, কিন্তু অবশ্যই তোমাদের হাতের কাছে রাখতে হবে নবম শ্রেণীর ছায়া জীবন বিজ্ঞান ও পরিবেশ টেক্সট বুক এবং নবম শ্রেণীর ছায়া জীবন বিজ্ঞান ও পরিবেশ শিক্ষক, এই বই দুটো। এই বই দুটো থাকবে সাথে। আর অবশ্যই তোমরা অ্যাটেন্ড করছো আজকের এই স্মার্ট ক্লাস। সব কিছু মিলিয়ে নিজেকে করে তোলো আরো অনেক বেশি স্মার্ট। চলো আমরা বাস্তুতন্ত্রের কার্যগত বৈশিষ্ট্য ঠিক কি তা নিয়ে আলোচনা শুরু করি। আমরা এই বিষয়ের ক্লাসটাকে দুটো পর্বে ভাগ করেছি। আজকের আমরা তার প্রথম পর্বের ক্লাস শুরু করি। চলো। কোনো একটা বাস্তুতন্ত্রের বিভিন্ন সদস্যরা তারা একে অপরের সাথে কিভাবে সম্পর্কিত, তাদের কার্যগত সম্পর্ক কেমন, সেটা আলোচনা করাই আমাদের এই কার্যগত বৈশিষ্ট্য বিষয়ের প্রধান উদ্দেশ্য। কিভাবে তারা সম্পর্কিত থাকতে পারে, কি বা তাদের কার্যগত বৈশিষ্ট্য, তা আমরা তিনটে পৃথক বিষয়ের মধ্যে দিয়ে আলোচনা করব। একটা খাদ্য শৃঙ্খল বা ফুড চেন, খাদ্য জাল বা ফুড ওয়েব এবং শক্তি প্রবাহ বা এনার্জি ফ্লো। চলো প্রত্যেকটাই আমরা আলাদা আলাদা করে আলোচনা করি। প্রথমে আমরা জেনে নিই খাদ্য শৃঙ্খল বা ফুড চেন আসলে কি। দেখো, আমরা এখানে একটা ছবি দেখতে পাচ্ছি, যে ছবিতে কোনো একটা নির্দিষ্ট বাস্তুতন্ত্রের বিভিন্ন সদস্যগুলোকে পরপর আমি সাজিয়েছি। একটু ভালো করে লক্ষ্য করলে যদি আমরা দেখতে চাই যে এই জীবগুলো কি কোনোভাবে একে অপরের সাথে সম্পর্কিত, নিশ্চয়ই। এখানে যে শৃঙ্খলটা দেখছি, দেখো প্রথমেই আমি রেখেছি ঘাস, আর ঘাসের পরে রয়েছে ঘাস ফড়িং। স্বাভাবিকভাবেই আমরা জানি ঘাস ফড়িং খাদ্য হিসেবে গ্রহণ করে ঘাসকে। আবার ঘাস ফড়িং এর পরেই রয়েছে ব্যাং। ব্যাং কিন্তু খাদ্য হিসেবে গ্রহণ করে ঘাস ফড়িংকে। সিমিলারলি সাপ খাদ্য হিসেবে গ্রহণ করে ব্যাংকে, আবার ঈগলের খাদ্য হলো সাপ। অর্থাৎ বলতে পারি এখানে আমরা যে শৃঙ্খলটা এঁকেছি, সেই শৃঙ্খলের বিভিন্ন সদস্যদের মধ্যে খাদ্য খাদক সম্পর্ক সম্পর্কিত। অর্থাৎ এখানে বিভিন্ন প্রাণীগুলি বা জীবগুলি একে অপরের সাথে খাদ্য খাদক সম্পর্কে আবদ্ধ। কিন্তু প্রশ্ন হলো সেই সম্পর্কের অন্তরালে প্রকৃতপক্ষে কি ঘটছে। দেখো, যখন কোনো এক ব্যাঙ একটা ঘাস ফড়িংকে খাদ্য হিসেবে গ্রহণ করবে, সাধারণভাবেই ওই খাদ্যের মাধ্যমে ব্যাঙ শক্তি অর্জন করবে। আবার একইভাবে কোনো একটা সাপ যখন ব্যাঙকে খাদ্য হিসেবে গ্রহণ করবে, তখন ওই ব্যাঙের মাধ্যমে প্রকৃতপক্ষে শক্তি অর্জন করবে সাপ। অর্থাৎ বলতে পারি খাদ্য খাদক সম্পর্কের মাধ্যমে আসলে শক্তির একটা প্রবাহ ধারাবাহিকভাবে এক স্তর থেকে অন্য স্তরে প্রবাহিত হতে দেখছি। এক্স্যাক্টলি এই ঘটনাটাকেই আমরা বলি খাদ্য শৃঙ্খল বা ফুড চেন। দেখো আমরা ঠিক কি বলেছি, প্রথমেই বলেছি উৎপাদক থেকে শুরু করে। প্রশ্ন হলো উৎপাদক কে বা কারা? বাস্তুতন্ত্রের সদস্যদের মধ্যে যারা সালোক সংশ্লেষে সক্ষম, যারা কেবলমাত্র খাদ্য উৎপাদন করতে সক্ষম, অর্থাৎ সবুজ উদ্ভিদ, তাদেরকেই আমরা বলি উৎপাদক। অর্থাৎ এখানে ঘাস এটাই হলো আমাদের এই শৃঙ্খলের উৎপাদক। অর্থাৎ আমরা শুরু করছি এই শৃঙ্খলটা ঘাস দিয়ে, অর্থাৎ উৎপাদক দিয়ে। কি হবে? ক্রমপর্যায়ে, গ্র্যাজুয়ালি, ধীরে ধীরে খাদ্য খাদক সম্পর্ক, আমরা এটা নিয়েই আলোচনা করছিলাম। বিভিন্ন জীবদের মধ্যে সম্পর্কটা কিসের? খাদ্য খাদক সম্পর্কের। বিভিন্ন জীবগোষ্ঠীর মধ্যে সেই খাদ্য খাদক সম্পর্কের মাধ্যমে প্রবাহিত হচ্ছে কি? শক্তি, খাদ্য শক্তি প্রবাহ। তার যে পর্যায়ক্রমিক ধারা, সেটাকেই আমরা বলি খাদ্য শৃঙ্খল বা ফুড চেন। অর্থাৎ উৎপাদক থেকে ক্রমপর্যায়ে খাদ্য খাদক সম্পর্কযুক্ত বিভিন্ন জীবগোষ্ঠী, তাদের মাধ্যমে শক্তির যে ধারাবাহিক প্রবাহ, সেটাকেই আমরা বলি খাদ্য শৃঙ্খল বা ফুড চেন। অর্থাৎ এটা একটা শৃঙ্খল, চেন, যার সদস্যরা খাদ্য খাদক সম্পর্কে আবদ্ধ। কিসের প্রবাহ ঘটায়? শক্তির প্রবাহ ঘটায়, খাদ্য শক্তির প্রবাহ ঘটায়। এই গঠনটাকেই আমরা বলি খাদ্য শৃঙ্খল, ফুড চেন। ছবিটার দিকে যদি ভালো করে লক্ষ্য করো, দুটো গুরুত্বপূর্ণ বিষয় আমরা এর থেকে সিদ্ধান্তে আসতে পারি। প্রথম কথা, আমরা শুরু করেছিলাম ঘাস অর্থাৎ উৎপাদক থেকে। যে কোনো খাদ্য শৃঙ্খলের শুরু হবে, তার ভূমি হবে, ভিত্তিস্তর হবে উৎপাদক।
দেখো, সবুজ উদ্ভিদ থেকে ভিত্তি স্তর গঠন করে। যদি বলো কেন? কারণ সবুজ উদ্ভিদ হলো একমাত্র খাদ্য প্রস্তুত করতে সক্ষম, সে কারণেই তাদেরকে আমরা উৎপাদক বলি। অর্থাৎ একটা ফুড চেন গঠিত হবে ডেফিনেটলি সাধারণভাবে একটা উৎপাদক থেকে। দ্বিতীয়ত, লক্ষ্য করে দেখো, আমরা যদি ছবির দিকেও তাকাই, এই ঘাসফড়িংয়ের আকার অপেক্ষা অবশ্যই একটা ব্যাঙের দেহের আকার অনেক বড়, আবার ব্যাঙ অপেক্ষা সাপ আকারে বড়। সিমিলারলি সাপের তুলনায় ঈগল বা বাজ পাখিও আকারে অনেক বড়। অর্থাৎ আমরা খাদ্য শৃঙ্খলের উৎপাদক থেকে যত সামনের দিকে এগিয়ে যাব সর্বোচ্চ খাদকের দিকে, তত প্রত্যেকটা সদস্যের দেহের আকার বাড়তে থাকে। নাম্বার 1। নাম্বার 2, একটু খেয়াল করে দেখো তো, ব্যাঙের থেকে ঘাসফড়িংয়ের সংখ্যা স্বাভাবিকভাবেই অনেক বেশি, আবার সাপ অপেক্ষা ব্যাঙের সংখ্যা অনেক বেশি। অর্থাৎ আমরা বলতে পারি যত উৎপাদক থেকে আমরা সর্বোচ্চ খাদকের দিকে এগিয়ে যাব, জীবদেহের আকার বাড়ছে, এটা আমরা দেখলাম, কিন্তু একই সাথে জীবের সংখ্যা তুলনামূলকভাবে কমছে। অর্থাৎ ঘাসফড়িং অপেক্ষা ব্যাঙের সংখ্যা কম, আবার ব্যাঙ অপেক্ষা সাপের সংখ্যাও কম হয়। সেটাই আমরা দ্বিতীয় বৈশিষ্ট্য বলার চেষ্টা করেছি। শুরু থেকে শেষের দিকে, শুরু কাকে দিয়ে করেছিলাম? উৎপাদক দিয়ে। শেষ কাকে দিয়ে? সর্বোচ্চ খাদক দিয়ে। অর্থাৎ শুরু থেকে শেষের দিকে যত অগ্রসর হব, জীবের সংখ্যা কমবে। মনে রাখতে হবে, সংখ্যাটা কমবে কিন্তু তার আকার বড় হয়। এটাই হলো যে কোনো প্রকার ফুড চেনের ক্ষেত্রে স্বাভাবিক বৈশিষ্ট্য। এখন এই যে খাদ্য শৃঙ্খল বা ফুড চেন যেটা বলেছি আমরা, এটা একটা সাধারণ ফুড চেনের স্ট্রাকচার। সব কি এই রকমই গঠন হয়, নাকি অন্য কোনো ভাবে খাদ্য শৃঙ্খল গঠিত হতে পারে? চলো একবার খাদ্য শৃঙ্খল কত রকম হয় তা জেনে নেওয়া যাক। খাদ্য শৃঙ্খলকে আমরা 3টে ভাগে ভাগ করতে পারি। কি কি সেই 3টে ভাগ? দেখো, গ্রেজিং খাদ্য শৃঙ্খল একটা প্রকার, গ্রেজিং খাদ্য শৃঙ্খল বা চারণভূমির খাদ্য শৃঙ্খল। দ্বিতীয় হলো ডেট্রিটাস খাদ্য শৃঙ্খল, এবং তৃতীয় হলো পরজীবী খাদ্য শৃঙ্খল। কিসের ভিত্তিতে আমরা এই ভাগ করছি, কি বা তার উদাহরণ, চলো একটু জেনে নেওয়া যাক। প্রথমেই আমরা বলছি গ্রেজিং খাদ্য শৃঙ্খল কি। আমরা একটু আগেই যে সাধারণ খাদ্য শৃঙ্খল নিয়ে আলোচনা করলাম, যার শুরুতেই ছিল উৎপাদক বা সবুজ উদ্ভিদ, আর শেষ হয়েছিল একটা সর্বোচ্চ খাদকে। অর্থাৎ যে খাদ্য শৃঙ্খলে প্রথমেই রয়েছে উৎপাদক, সেটাই হওয়া উচিত উৎপাদক থেকে শুরু হয়ে সর্বোচ্চ খাদকে গিয়ে শেষ হবে, সেটাই হলো গ্রেজিং খাদ্য শৃঙ্খল। অর্থাৎ একটু আগে আমরা যে খাদ্য শৃঙ্খল নিয়ে আলোচনা করেছি, যেমন দেখো সবুজ উদ্ভিদ বা ঘাস, সেখান থেকে ঘাসফড়িং, ব্যাঙ, সাপ, এইভাবেই যে খাদ্য শৃঙ্খল প্রবাহিত হচ্ছে খাদ্য খাদক সম্পর্কের মাধ্যমে, যার শুরুতেই রয়েছে উৎপাদক, শেষ হয়েছে সর্বোচ্চ খাদকে, সেটাকেই আমরা বলি গ্রেজিং খাদ্য শৃঙ্খল বা চারণভূমির খাদ্য শৃঙ্খল। এটাই প্রকৃতপক্ষে খাদ্য শৃঙ্খল বলতে আমরা যা বুঝি তার উদাহরণ। ইন্টারেস্টিং হলো দ্বিতীয়টা। দেখো, আমরা দ্বিতীয়টার নাম দিয়েছি ডেট্রিটাস খাদ্য শৃঙ্খল। এখন ডেট্রিটাস কথার অর্থ কি হবে? ডেট্রিটাস কথার অর্থ হলো মৃত বা পচা জৈব বস্তু। যেমন এই ডেট্রিটাস খাদ্য শৃঙ্খলের ক্ষেত্রে তার শুরু হচ্ছে কোথা থেকে? কোনো একটা মৃত পচনশীল জৈব বস্তু। যেমন আমি এখানে লিখেছি, দেখো একটা মৃত পাতা, সেই মৃত পাতা যদি পুকুরে পড়ে, পচা পাতা, সেই পচা পাতাকে পতঙ্গ খাদ্য হিসেবে গ্রহণ করবে, পতঙ্গের লার্ভা। তাকে গ্রহণ করবে ছোট মাছ, তারপরে তাকে গ্রহণ করবে বড় মাছ। অর্থাৎ এই খাদ্য শৃঙ্খলের ক্ষেত্রে শুরু হচ্ছে কোনো মৃত বা পচনশীল একটা কোনো অংশ থেকে, ক্রমাগত সেটাকে খাদ্য খাদক সম্পর্কের মাধ্যমে অগ্রসর হবে, একটা খাদ্য শৃঙ্খল গঠিত হবে। যেমন আমরা এখানে অপর একটা উদাহরণ নিয়ে দেখেছি, দেখো এখানে একটা পাতা, পচা পাতা বা মৃত পাতা, তাকে কোনো একটা জলজ ক্ষুদ্র পতঙ্গ বা যে কোনো পতঙ্গ খাদ্য হিসেবে গ্রহণ করলো, আবার কোনো পাখি দ্বারা সেই পতঙ্গটা খাদ্য হিসেবে গ্রহণ হলো। কিন্তু এই খাদ্য শৃঙ্খল শুরু হলো কোথা থেকে? একটা মৃত বা পচনশীল জৈব বস্তু থেকে। অর্থাৎ যে খাদ্য শৃঙ্খল কোনো মৃত বা পচনশীল জৈব বস্তু থেকে শুরু হয় তাকে আমরা বলি ডেট্রিটাস খাদ্য শৃঙ্খল। অর্থাৎ গ্রেজিং খাদ্য শৃঙ্খলের শুরু হয়েছিল উৎপাদক থেকে, সাধারণভাবেই সবুজ উদ্ভিদ থেকে, কিন্তু ডেট্রিটাস খাদ্য শৃঙ্খলের ক্ষেত্রে শুরু হবে সেটা কোনো পচনশীল জৈব বস্তু বা পচনশীল জীব থেকে। তৃতীয় আমরা যদি বলি কোন প্রকার খাদ্য শৃঙ্খল, তৃতীয় প্রকার যে খাদ্য শৃঙ্খল তার নাম হলো পরজীবী খাদ্য শৃঙ্খল। ইন্টারেস্টিং, পরজীবী বা প্যারাসাইট, এক্স্যাক্টলি। এই প্রকার খাদ্য শৃঙ্খলের ক্ষেত্রে
খাদ্য শৃঙ্খলটা শেষ হবে গিয়ে একটা পরজীবী প্রাণীতে, শুরু হচ্ছে একটা উৎপাদক থেকে। দেখো কিন্তু ইম্পর্টেন্টলি এখানে শেষ হচ্ছে গিয়ে একটা পরজীবীতে। যেমন আমি বলছি, সবুজ উদ্ভিদকে গরু খাদ্য হিসেবে গ্রহণ করে, আবার সেই গরুর দেহে যদি আমাদের ফিতাকৃমির বাস থাকে, তাহলে ফিতাকৃমি হলো একটা প্যারাসাইট, একটা পরজীবী প্রাণী, গরুর অন্ত্রে বসবাস করছে। ফলে এই ফুড চেনটা বা এই খাদ্য শৃঙ্খলটা শেষ হচ্ছে একটা পরজীবী প্রাণীতে। একে আমরা বলছি পরজীবীয় খাদ্য শৃঙ্খল। অর্থাৎ আমরা বলতে চাইছি, একটা সবুজ উদ্ভিদকে যদি একটা গরু খাদ্য হিসেবে গ্রহণ করলো, স্বাভাবিক ব্যাপার, কিন্তু সেই গরুর দেহে যে পরজীবী প্রাণী ফিতাকৃমি অবস্থান করছে, সেই পরজীবী প্রাণীও কিন্তু এই খাদ্য শৃঙ্খলের একটা সদস্য হিসেবে বিবেচিত হচ্ছে এবং খাদ্য শৃঙ্খল ওখানে শেষ হচ্ছে। এই প্রকার খাদ্য শৃঙ্খলকে আমরা বলছি পরজীবীয় খাদ্য শৃঙ্খল। অর্থাৎ আমরা 3 প্রকার খাদ্য শৃঙ্খল পেলাম। গ্রেজিং খাদ্য শৃঙ্খল শুরু হচ্ছে উৎপাদক থেকে, শেষ হবে স্বাভাবিকভাবেই সর্বোচ্চ খাদকে। দ্বিতীয় ডেট্রিটাস খাদ্য শৃঙ্খল, যেখানে শুরুটা গুরুত্বপূর্ণ, একটা কোনো মৃত বা পচনশীল জৈব বস্তু থেকে। তৃতীয় পরজীবী খাদ্য শৃঙ্খল, যেটা কিন্তু শেষ হবে কোনো একটা পরজীবীতে গিয়ে। এই হলো আমাদের খাদ্য শৃঙ্খল। একটা নির্দিষ্ট খাদ্য শৃঙ্খলের বিভিন্ন সদস্য খাদ্য খাদক সম্পর্কের মাধ্যমে খাদ্য শক্তির ধারাবাহিক প্রবাহ ঘটাচ্ছে। সেটা কিন্তু বাস্তুতন্ত্রের একটা গুরুত্বপূর্ণ কার্যগত বৈশিষ্ট্য। একটা বাস্তুতন্ত্রের দ্বিতীয় একটা গুরুত্বপূর্ণ কার্যগত বৈশিষ্ট্য হলো খাদ্য জাল বা ফুড ওয়েব। খাদ্য জাল কি? দেখো এই ছবির দিকে তাকাও। আমরা একটু আগে খাদ্য শৃঙ্খল পড়েছি। সেই খাদ্য শৃঙ্খলের সাথে কোনো রকম সাদৃশ্য পাচ্ছ কি? জানি তোমরা পার্থক্য অনেকগুলোই পাচ্ছ, কিন্তু সাদৃশ্য খোঁজার চেষ্টা করো। আমি অনেকগুলো সদস্যকে এখানে রেখেছি যারা একটা নির্দিষ্ট বাস্তুতন্ত্রে অবস্থান করছে, একে অপরের সাথে সম্পর্কিত। সেটাই তো কার্যগত বৈশিষ্ট্য। কিন্তু কিভাবে সম্পর্কিত? চলো একটা উদাহরণ দিয়ে আগে ব্যাপারটা বোঝার চেষ্টা করি। আমি এখানে এঁকেছি ঘাস, সবুজ উদ্ভিদ, বাস্তুতন্ত্রে তারাই উৎপাদক। এখন সেই ঘাসকে খাদ্য হিসেবে গ্রহণ করছে প্রাথমিক খাদক। যেমন মনে করো এখানে রেখেছি খরগোশ, ঘাসকে খরগোশ খাদ্য হিসেবে গ্রহণ করছে। আবার সেই খরগোশকে সরাসরি চিল খাদ্য হিসেবে গ্রহণ করতে পারে। অর্থাৎ ঘাস উৎপাদক, খরগোশ প্রাথমিক খাদক, তাকে আবার চিল সর্বোচ্চ খাদক হিসেবে গ্রহণ করতে পারে। অর্থাৎ এটা একটা সাধারণ বা স্বাভাবিক খাদ্য শৃঙ্খল আমরা দেখতে পাচ্ছি। দ্বিতীয় উদাহরণের মধ্যে দেখো, সেই ঘাসকে কোনো একটা ঘাস ফড়িং খাচ্ছে, সেই ঘাস ফড়িংকে খাচ্ছে কোনো একটা পাখি, আবার সেই পাখিকে খাদ্য হিসেবে গ্রহণ করছে সাপ, আবার সাপকে খাদ্য হিসেবে গ্রহণ করছে চিল। অর্থাৎ এদিকেও আমরা দেখছি আরো একটা খাদ্য শৃঙ্খল পৃথকভাবে অবস্থান করছে। অর্থাৎ আমরা কটা খাদ্য শৃঙ্খল পেলাম? 2টো খাদ্য শৃঙ্খল পেলাম। নতুন কোনো খাদ্য শৃঙ্খল কি দেখতে পাচ্ছ? অবশ্যই পাচ্ছ। দেখো, ঘাসকে খাদ্য হিসেবে গ্রহণ করছে ইঁদুর, আবার সেই ইঁদুরকে খাদ্য হিসেবে গ্রহণ করছে পেঁচা। অর্থাৎ উৎপাদক ঘাস, ইঁদুর হলো প্রাথমিক খাদক, এখানে পেঁচা গৌণ খাদক বা সর্বোচ্চ খাদক হিসেবে গণ্য হচ্ছে। আবার যদি আমরা বলি, সেই ইঁদুরকে সরাসরি চিল খাদ্য হিসেবে গ্রহণ করছে। অর্থাৎ ঘাস, ঘাস থেকে ইঁদুর, ইঁদুর থেকে চিল, আরো একটা খাদ্য শৃঙ্খল পাচ্ছি। তোমরা এই ছবির মধ্যে খুঁজলে একাধিক খাদ্য শৃঙ্খল দেখতে পাবে। খুব সহজ একটা খাদ্য শৃঙ্খল দেখো, যেটা নিয়ে আমরা বারবার আলোচনা করলাম। ঘাসকে খাদ্য হিসেবে গ্রহণ করছে ঘাস ফড়িং, ঘাস ফড়িং থেকে ব্যাং, ব্যাং থেকে সাপ, সাপ থেকে চিল। অর্থাৎ আমি বোঝাতে চাইছি, এই ছবিটার মধ্যে তোমরা খুব সহজেই অনেকগুলো পৃথক পৃথক খাদ্য শৃঙ্খলকে খুঁজে পেতে সক্ষম হবে। এক্স্যাক্টলি তাই, অনেকগুলো খাদ্য শৃঙ্খল রয়েছে, কিন্তু দেখো তো তারা কোনো না কোনোভাবে একে অপরের সাথে কোনো না কোনো সদস্য দ্বারা যুক্ত। অবশ্যই প্রত্যেকের উৎপাদক হিসেবে এখানে সবুজ উদ্ভিদ রয়েছে ঘাস, কিন্তু হয়তো প্রাথমিক খাদক নতুবা সর্বোচ্চ খাদক কোনো একটা জায়গায় তারা একটা খাদ্য শৃঙ্খল আর একটা খাদ্য শৃঙ্খলের সাথে যুক্ত হয়ে রয়েছে। আর গোটা ছবিটা দেখেই প্রথম যে কথা আমাদের মনে আসে সেটা হলো এটা একটা জালকের মতো গঠন। কারেক্ট। আর সেই জালকের ক্ষেত্রে কিভাবে তারা সম্পর্কিত? আবার একই কথা খাদ্য খাদকের সম্পর্কে সম্পর্কিত। অর্থাৎ বলতে চাইছি, একাধিক খাদ্য শৃঙ্খলের অবস্থান রয়েছে, প্রত্যেকটা সদস্য খাদ্য খাদক সম্পর্কে সম্পর্কিত। তাহলে আমরা সোজা কথায় বলতে পারি এটা একটা এমন গঠন জালকের মতো বিস্তার লাভ করেছে, খাদ্য খাদক সম্পর্কে সম্পর্কিত।
একটু আগেই আমরা একটা মাত্র রৈখিক গঠনের ক্ষেত্রে বলেছিলাম খাদ্য শৃঙ্খল, এখানে অনেকগুলো খাদ্য শৃঙ্খল সম্পর্কিত, তাহলেই আমরা তাকে বলবো খাদ্যজাল। অর্থাৎ খাদ্যজাল কি? নির্দিষ্ট বাস্তুতন্ত্রে, আমরা বলেছিলাম এই গোটা ছবিটাই একটা কোনো নির্দিষ্ট বাস্তুতন্ত্রের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। কোনো একটা নির্দিষ্ট বাস্তুতন্ত্রে বিভিন্ন খাদ্য শৃঙ্খল বা বলতে পারো একাধিক খাদ্য শৃঙ্খল, ততোধিক খাদ্য শৃঙ্খল, একের অধিক খাদ্য শৃঙ্খল, সেই খাদ্য শৃঙ্খলগুলো যুক্ত রয়েছে। ভিত্তিটা একই, কিসের ভিত্তিতে? খাদ্য খাদক সম্পর্কের ভিত্তিতে যুক্ত হবে। যে গঠনটা তৈরি করলো সেটা দেখতে কেমন? একটা ওয়েব লাইক স্ট্রাকচার, একটা রেটিকুলার স্ট্রাকচার, একটা জালকের মতো গঠন। সেই জালকের ন্যায় গঠন তৈরি করলো, তাকে আমরা কি বলবো? খাদ্য জাল বা ফুড ওয়েব। সো ইট ইজ ভেরি সিম্পল, একটা খাদ্য জাল গঠন করতে গেলে একাধিক খাদ্য শৃঙ্খল লাগবে। কিন্তু খাদ্য শৃঙ্খলের সদস্যগুলো যেমন খাদ্য খাদক সম্পর্কে সম্পর্কিত ছিল, খাদ্য জালের ক্ষেত্রেও তাই, সদস্যগুলো খাদ্য খাদক সম্পর্কেই সম্পর্কিত হবে। এখন তোমরা বলবে বাস্তুতন্ত্রের এটা কেন গুরুত্বপূর্ণ? খাদ্য শৃঙ্খল তো থাকতেই পারে, কিন্তু মনে করো তো, যদি কোনো একটা বাস্তুতন্ত্রে কোনো একটা নির্দিষ্ট সদস্য কোনো কারণে অনুপস্থিত থাকে, কোনো কারণে অবলুপ্ত হয়ে যায়, কিন্তু যদি ওই একমাত্র সদস্যই প্রাথমিক খাদক বা গৌণ খাদক হিসেবে ভূমিকা পালন করে থাকে, সেই নির্দিষ্ট সদস্যের অবলুপ্তির কারণে বাস্তুতন্ত্রের ভারসাম্য স্বাভাবিকভাবেই খুব দ্রুত বিঘ্নিত হবে। কিন্তু যদি খাদ্য জাল গঠিত হয়, কোনো একটা সদস্য যে প্রাথমিক খাদক হিসেবে কাজ করছিল, যদি তার অবলুপ্তি ঘটে, তার অবলুপ্তিতে, তার অনুপস্থিতিতে দ্বিতীয় কোনো সদস্য ওই খাদ্য জালে উপস্থিত, যে প্রাথমিক খাদক হিসেবে কাজ করছে, সে কিন্তু ওই ভূমিকাটা পালন করতে পারবে। অর্থাৎ বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষা পাবে, বাস্তুতন্ত্র সহজেই ভেঙে পড়বে না। এটাই হলো খাদ্য জালকের প্রধান গুরুত্বপূর্ণ। অর্থাৎ আমরা বলতে পারি বাস্তুতন্ত্রের স্থায়িত্ব প্রদান করাই হলো খাদ্য জালকের প্রধান উদ্দেশ্য, প্রধান তাৎপর্য বা প্রধান গুরুত্বপূর্ণ। অর্থাৎ খাদ্য শৃঙ্খল এবং খাদ্য জালক একে অপরের সাথে সম্পর্কিত, কিন্তু নিশ্চয়ই তাদের মধ্যে কিছু পার্থক্যও আছে। চলো একবার দেখে নিই। খাদ্য শৃঙ্খল আর খাদ্য জাল দুটো ঠিক কি, তাদের গঠন কি আমরা জানলাম, তাহলে একটু তুলনামূলক আলোচনাই করে ফেলি আমরা। খাদ্য শৃঙ্খল কি আর খাদ্য জাল কি, দুটোর তুলনামূলক আলোচনা করতে গেলে প্রথমেই আমরা যেটা বলবো, গঠনের দিকে তাকালে অবভিয়াসলি খাদ্য শৃঙ্খল একটা সরল গঠনযুক্ত স্ট্রাকচার, কিন্তু একাধিক খাদ্য শৃঙ্খল যুক্ত হয়ে খাদ্য জাল তৈরি করে, তাই খাদ্য জালের গঠন অবভিয়াসলি অনেক কমপ্লেক্স হবে, সেটা অনেক জটিল। এটা স্ট্রাকচারালি তাদের গঠনের দিক থেকে। দ্বিতীয়ত যদি আমরা স্থায়িত্ব বা স্টেবিলিটির দিক থেকে বলি, খাদ্য শৃঙ্খলের ক্ষেত্রে সহজেই কোনো একটা জীবগোষ্ঠী যদি বিনষ্ট হয়, তাহলে তার স্থায়িত্ব কিন্তু নষ্ট হবে। কিন্তু খাদ্য জালের ক্ষেত্রে একটু আগেই বললাম, কোনো একটা জীবগোষ্ঠী বিনষ্ট হলেও খাদ্য জাল বিনষ্ট হবে না। কেন? কারণ অন্য একটা খাদ্য শৃঙ্খলের কোনো একটা সদস্য, যে সদস্যটা ওই একই পুষ্টি স্তরে অবস্থান করে, সেই সদস্য দ্বারা ওই একই ভূমিকা কিন্তু পালিত হবে। ফলে স্থায়িত্বের দিক থেকে দেখলে খাদ্য শৃঙ্খলের স্থায়িত্ব তুলনামূলকভাবে কম, বিনষ্ট হওয়ার সম্ভাবনা বেশি। কিন্তু খাদ্য জালের বিনষ্ট হওয়ার সম্ভাবনা কম কোনো একটা সদস্যের অবলুপ্তি বা হ্রাস পেলেও। কেন? কারণ সেক্ষেত্রে অন্য কোনো সদস্য যে একই ভূমিকা পালন করে, প্রাথমিক খাদক বা গৌণ খাদক, সেটা দ্বারা সেই ভূমিকা পালিত হবে। ফলে স্থায়িত্ব বেশি কার? খাদ্য জালকের। স্থায়িত্ব কম কার? খাদ্য শৃঙ্খলের। তৃতীয়ত, পুষ্টিগত অবস্থান যদি দেখি, কোনো একটা জীব একটা নির্দিষ্ট ফুড চেনের ক্ষেত্রে, খাদ্য শৃঙ্খলের ক্ষেত্রে একটা জীব একটাই পুষ্টি স্তরে অবস্থিত কোনো একটা খাদ্য শৃঙ্খলের ক্ষেত্রে, কিন্তু ওই একই জীব যখন একটা খাদ্য জালের কোনো সদস্য হচ্ছে, দ্বিতীয় কোনো খাদ্য শৃঙ্খলের দিকে বিচার করলে আমরা দেখতে পারি সেই জীবটা হয়তো অন্য কোনো পুষ্টি স্তরে অবস্থান করছে। অর্থাৎ কোনো জীব একটা খাদ্য শৃঙ্খলের ক্ষেত্রে গৌণ খাদক হতে পারে, আবার ওই একই জীব দ্বিতীয় একটা খাদ্য শৃঙ্খলের ক্ষেত্রে সর্বোচ্চ খাদক হতে পারে। আমরা এটা দ্বারাই বোঝাতে চাইছি খাদ্য জালের ক্ষেত্রে একটা জীব নানা পুষ্টি স্তরে থাকে। কোনো একটি খাদ্য শৃঙ্খলে প্রাথমিক খাদক বা গৌণ খাদক হতে পারে, অপর একটি খাদ্য শৃঙ্খলের ক্ষেত্রে সর্বোচ্চ খাদকও হতে পারে। কারণ খাদ্য জালক গঠিত হয় একাধিক খাদ্য শৃঙ্খল দ্বারা,
তাহলে ওই জীবটি বিভিন্ন খাদ্য শৃঙ্খলের বিভিন্ন পুষ্টি স্তরে থাকতে পারে। কোথাও গৌণ খাদক হতে পারে, কোথাও সর্বোচ্চ খাদক হতে পারে। খুব সিম্পলি এই হলো খাদ্য শৃঙ্খল এবং খাদ্য জালক, তাদের গঠন, বিভিন্ন সদস্যের ভূমিকা এবং তাদের তুলনামূলক আলোচনা। খাদ্য শৃঙ্খল এবং খাদ্যজাল দুটোই হলো বাস্তুতন্ত্রের গুরুত্বপূর্ণ কার্যগত বৈশিষ্ট্য। আশা করি আজকের এই ক্লাস তোমাদের কিছুটা হলেও সাহায্য করবে, তোমাদের ভালো লেগে থাকবে। আর জীবন বিজ্ঞান বিষয়ের এইরকম আরো নানান ভিডিও পাওয়ার জন্য অবশ্যই ছায়া প্রকাশনীর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আর ভিডিওগুলো ভালো লেগে থাকলে লাইক করো আর শেয়ার করো। আর নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য বেল আইকনটা অবশ্যই প্রেস করো।